আজকে আজকে আমি পড়াবো ক্লাস 8-এর তাপ চ্যাপ্টারটা। তার একটা সাব ইউনিট আছে তাপের পরিমাপ ও একক। তো এটা পড়ার আগে আমাকে সবথেকে আগে জানতে হবে তাপ জিনিসটা কী। তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম তাপ একটা শক্তি, যেই শক্তিকে যখন কোনো বস্তু গ্রহণ করে তখন বস্তুটা উত্তপ্ত হয়, মানে গরম হয়ে ওঠে। আর সেই শক্তিটা যখন কোনো বস্তু ছেড়ে দেয় তার প্রয়োজনে, তখন কিন্তু সেই বস্তুটা শীতল হয়ে যায়। তাহলে এই শক্তিকে বস্তু গ্রহণ অথবা বর্জন করে। এবার দেখো, তাপ একটা বস্তু যখন গরম করলো, এই যে বস্তুটা গরম হলো, গরম, আর তা বস্তুটা যে ঠান্ডা হলো, মানে তাপ ছেড়ে দিল। তো এই যে বস্তু একটা তাপ কখন ছাড়বে বা কখন গ্রহণ করবে, তো সেটা আমরা কি করে আমরা বলবো? তো বলছে এই যে কোনো বস্তু তাপ ছাড়বে বা কোন বস্তুটা তাপ গ্রহণ করবে তার নির্ধারণ করে একটা তাপীয় অবস্থা। সেই বস্তুর সেই তাপীয় অবস্থাটাকে বলা হয় উষ্ণতা। তাহলে উষ্ণতাটা কি না, উষ্ণতা তাপমাত্রা হলো বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা ঠিক করে দেবে কোন বস্তুটা তাপ গ্রহণ করবে আর কোন বস্তুটা তাপ ত্যাগ করবে। এবার আধুনিক মতামত অনুসারে এই যে তাপ কাকে বলে সেটা একটা ব্যাখ্যা করা হয়েছে। আমি এটা একটা ছকের মাধ্যমে বুঝিয়েছি। দেখো, ধরো এই একটা বস্তু রয়েছে, এই বস্তুর মধ্যে এইগুলো কতগুলো আমি ক্ষুদ্র ক্ষুদ্র অণু ধরলাম। এবার এই অণুগুলো আমরা জানি, এই অণুগুলোর মধ্যে একটা গতিশক্তিও রয়েছে, তাদের স্থিতিশক্তিও রয়েছে। বলছে এই অণুগুলোর মধ্যে যে স্থিতিশক্তি এবং গতিশক্তির যে সমষ্টিটা, সেই সমষ্টি একটা, এই সমষ্টিটাকে বলছে একটা আভ্যন্তরীণ শক্তি। মানে এখানে এই এই শক্তিটা একটা কি বলবো, বিশেষ শক্তি আকারে থাকে। সেই বিশেষ শক্তিটাকে নাম দেওয়া হয়েছে আভ্যন্তরীণ শক্তি। সেই আভ্যন্তরীণ শক্তির কিছুটা অংশ তার নিজের প্রয়োজনে অন্য ভিন্ন কোনো বস্তুতে যেতে পারে, স্থানান্তরিত হতে পারে, অথবা পরিবেশেও স্থানান্তরিত হতে পারে। এবার কিভাবে স্থানান্তরিত হবে না, এই বস্তু, যে বস্তুটা থেকে আর কি, যে বস্তুটার আভ্যন্তরীণ শক্তিটা স্থানান্তরিত হচ্ছে, সেই বস্তু যেখানে যাদের মধ্যে স্থানান্তরিত হয়েছে তাদের দুজনকার মধ্যে যেন এই উষ্ণতার মানটা সমান থাকে, মানে সমতা বিধান থাকে। মানে যাতে এ যদি বেশি থাকে তাপমাত্রা, এ যদি কম থাকে, তো কী হবে, আস্তে আস্তে দিয়ে দিয়ে কী হবে, এটা সমতা থাকবে। তাহলে এই যে সমতা বিধান করছে, তাহলে কে? এই আভ্যন্তরীণ শক্তির একটি অংশ। তাহলে এই আভ্যন্তরীণ শক্তির একটি অংশকেই বলা হচ্ছে কি, তাপ। তাহলে আমি বলতে পারি তাপটা তাহলে কি, তাহলে আমি তাহলে এই গতিশক্তির যদি, তাহলে আমি গতিশক্তির যদি বৃদ্ধি পায়, তাহলে বস্তুর অণুগুলো যদি গতিশক্তি বৃদ্ধি পায়, তাহলে কি তার উষ্ণতাটাও বৃদ্ধি পাবে, সেখান থেকে বলতে পারবো। কারণ সেক্ষেত্রে তাপের আর কি প্রবাহটা সেরকমভাবে হবে। তাই জন্য বলছে পদার্থের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি নির্দেশ করবে উষ্ণতা বৃদ্ধি। তার মানে এটা একটা কি, একটা সমানুপাতিক সম্পর্ক সৃষ্টি করছে। মাথায় এটুকুনি অবধি ঢুকলো। এবার আমরা আগের ক্লাসেই পড়েছিলাম যে সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতিতে তাপের বিভিন্ন একক। সেই সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। আর এই ক্যালোরি আর একটা জুলের মধ্যে সম্পর্ক ছিল, 1 ক্যালোরি মানে সমান হচ্ছে কত, 4.2 জুল। এবার আমরা আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে এই যে বস্তু যে উষ্ণতা বৃদ্ধি করতে বা হ্রাস করতে, শুধু বৃদ্ধি নয়, হ্রাস বা বৃদ্ধিতে যে যে তাপ আমাদের গ্রহণ বা বর্জন হয়, তা কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করে। সেই বিষয়গুলো কি ছিল? বস্তুটার ভর, মানে বস্তুটা কতটা পরিমাণ তার আছে, পদার্থ আছে, বস্তুর উপাদান, বস্তুটা কি উপাদানের তৈরি তার উপরেও কিন্তু নির্ভর করবে। আর বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, মানে কতটা বস্তুর উষ্ণতা বৃদ্ধির প্রয়োজন, সেই অনুসারেও কিন্তু এই তাপের গ্রহণ আর বর্জন নির্ভর করছে।
এটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। এবার সেই সংক্রান্ত বিস্তারিত ধারণাটা এবার আমরা দেব। দেখো, আমি ধরি এই একটা এম ভরের একটা বস্তু, যার অবস্থার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সে কিউ পরিমাণ তাপ গ্রহণ করছে। এখানে কিউটা কিন্তু এখানে আমরা তাপের পরিমাণটা কথা বলা হচ্ছে, তাপের পরিমাণ মানে কোয়ান্টিটি অফ হিট। কারণ তোমরা বড় হলে মানে পরবর্তী ক্লাসে দেখবে তোমরা কিউটা দিয়ে কিন্তু এই তাপ ডিনোট করবে না, তখন এইচ দিয়ে ডিনোট করবে। কিন্তু এখন তোমাদের দেখবে পাঠ্য বইতে কিউ আছে বলে আমি কিউ দিয়েই করাচ্ছি। এখানে কিউটা কিন্তু কোয়ান্টিটি অফ হিট, তাই এখানে কিউ দিয়েছে। তাহলে ধরি তাহলে এম ভরের একটা বস্তু যার কোনো অবস্থার পরিবর্তন হয়নি কিউ পরিমাণ তাপ গ্রহণ করার পরেও, এবং সেই বস্তুটার আগে তাপমাত্রা ছিল T1 ধরে নিচ্ছে। এবার এই কিউ পরিমাণ তাপ গ্রহণ করলো, এবার গ্রহণ যেহেতু করলো তার মানে উষ্ণতা বৃদ্ধি পেল, তার অন্তিম উষ্ণতা হয়ে গেল এখানে T2। তার মানে আমি বলতে পারি যেহেতু বৃদ্ধি হয়েছে তাহলে T2 গ্রেটার দ্যান T1, এটা পেলাম। তাহলে উষ্ণতা তাহলে বৃদ্ধি কি করে পাবো? তাহলে অন্তিম উষ্ণতা থেকে প্রাথমিক তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি বিয়োগ করবো, একে আমি ডেল্টা টি দিয়ে ডিনোট করছি। এবার তাহলে আমরা আগেরটা থেকে কি বললাম, যে এই যে এখান থেকে সম্পর্ক থেকে কি জানলাম, যে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করতে প্রয়োজনীয় যে তাপটা মানে সে গৃহীত হচ্ছে না বর্জিত হচ্ছে, তা এই তিনটে বিষয়ের ওপর নির্ভর করে। তাহলে আমি এখানে বলতে পারি বস্তু দ্বারা গৃহীত তাপ, যাকে আমি কিউ দিয়েছি, এবং বস্তুর ভর যাকে এম দিয়েছি তাকে সমানুপাতিক। কারণ কেন বলছি এখানে না, একটা ছোট লোহার বল আর একটা বড় লোহার বল, তাহলে ভর কার বেশি? বড় লোহার বল। এবার তাকে যদি আমি দুটোকেই যদি আমি সমান তাপমাত্রায় নিতে চাই, মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুটোকেই আমি আনতে চাই, তাহলে কোনটা আগে? তাহলে বেশি পরিমাণ তাপ কোনটা দেবো? বড়টাতে। তার মানে যার ভর বেশি তার তাপ বেশি পরিমাণ প্রয়োজন হবে, তাই জন্য এটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে সেখানে আমি লিখলাম কিউ সমানুপাতিক এম, যখন উষ্ণতা বৃদ্ধি নির্দিষ্ট। আবার দেখো, বস্তু দ্বারা গৃহীত তাপ কিউ এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধি, যাকে আমি এই যে এটা বলেছিলাম ডেল্টা টি বৃদ্ধি, সেটাও সমানুপাতিক। কারণ কোনো বস্তুর উষ্ণতা যদি বৃদ্ধি করতে লাগে, আগের থেকে তার একটু বেশি যদি তাপমাত্রা বৃদ্ধি করতে লাগে, তাহলে আমাকে নিশ্চয়ই তাপের পরিমাণ বাড়াতে হবে। তো তাহলে সমানুপাতিক সেই কারণে হলো, অর্থাৎ কিউ প্রপোর্শনাল ডেল্টা টি যখন বস্তুর ভর নির্দিষ্ট। তাহলে এই দুটোকে একসঙ্গে, এটা আর এটাকে একসঙ্গে আমি কিভাবে লিখতে পারি? কিউ প্রপোর্শনাল, এটা কত লিখতে পারি? কিউ সমানুপাতিক এম ডট ডেল্টা টি, যেখানে এম এবং ডেল্টা টিটা নির্দিষ্ট। এবার এটা একটা ভেদ ধ্রুবক, সেই ভেদ ধ্রুবকটাকে আমি যদি একটা ধ্রুবক এস দিয়ে ডিনোট করি। এস ডিনোট করলাম কেন সেটা আমি পরে আসছি। প্রত্যেকটার জিনিসের কিন্তু তার শর্ট ফর্মগুলোর কিন্তু অর্থ থাকে, তো সেইটার আমি কেন এস নিলাম সেটা পরে আসছি। তাহলে এস এম ইন্টু ডেল্টা টি, সেটা এই মাঝখানে ইকুয়াল সাইন চলে এলো। এবার এস তার মানে কি? কিউ বাই এম ইন্টু ডেল্টা টি, এটা একটা পেলাম। তো শুধুমাত্র তো বস্তুর, আমি এখানে তো বস্তুর কি করেছি না তাপ গ্রহণে উষ্ণতা বৃদ্ধি দেখি, যদি উষ্ণতা যদি হ্রাস হতো, দেখো এটাও করলাম। যে একটা বস্তুর তাপমাত্রা ছিল পূর্বে T1, সে কিউ পরিমাণ তাপ বর্জন করলো এবং অবস্থারও পরিবর্তন হয়নি, যার ভর ছিল এম, এবং কিউ পরিমাণ তাপ বর্জন করার ফলে তার অন্তিম তাপমাত্রা হলো T2। তাহলে এক্ষেত্রে তাপমাত্রা তো কমলো, তাপ বর্জন করেছে মানে তাপমাত্রা কমলো, তাহলে এখানে T2টা কিন্তু T1-এর থেকে ছোট। তাহলে এখানে তাপমাত্রা কি হ্রাস হলো, তাই এখানে উষ্ণতা হ্রাস, তাহলে কি এখানে T1 মাইনাস T2 করব। তাহলে এখানে T1 মাইনাস T2 মানে হচ্ছে ডেল্টা টি। তাহলে ঠিক আগের মতনই আমি সমস্ত ওই একইভাবে লিখছি, যে যেখানে এখানে বর্জিত তাপ আর বস্তুর ভরটা পরস্পরের সমানুপাতিক সম্পর্ক, যখন উষ্ণতা হ্রাসটা তখন স্থির,
এখানে কিন্তু উষ্ণতা বৃদ্ধি লিখবো না, উষ্ণতার হ্রাস, কারণ আমি হ্রাস দিয়ে বোঝাচ্ছি। এবং আবার এবং এখানে কিন্তু বর্জিত তাপ, এই বর্জিত তাপ আগেরটার কিন্তু গৃহীত তাপ ছিল, দেখেছো? তাহলে এখানে কিন্তু তাহলে বর্জিত তাপটা আবার উষ্ণতার হ্রাসের সঙ্গে সমানুপাতিক যখন ভরটা স্থির। তাহলে এই দুটোকে একসঙ্গে লেখা হয় কিউ প্রপোর্শনাল এম ইন্টু ডেল্টা টি। এখানে এইটা কিউ সমানুপাতে এই চিহ্নটা উঠিয়ে দিলাম, তাহলে এস বসালাম, তাহলে এস ইকুয়াল কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। তাহলে এইবার আমি এই দুটোকে যদি আমি এটাকে আর এটাকে যদি, তো একই, কিন্তু এটার ক্ষেত্রে বেরিয়েছিল কি, আমি বার করলাম কখন না উষ্ণতা বৃদ্ধির সাপেক্ষে গৃহীত তাপের পরিমাণ, আর এখানটাতে বার করলাম না উষ্ণতার হ্রাসের কারণে বর্জিত তাপ। তাহলে আমি একসঙ্গে লিখতে পারি এস ইকুয়াল কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। তাহলে এখানে কিউটা বলতে পারি কি বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, আর এখানে ডেল্টা টিটা বলছি উষ্ণতার পার্থক্য, মানে হ্রাস হচ্ছে না বৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে আর এই ডেল্টা টিটা তখন লিখতে পারি T2 অন্তর T1, মানে যে বড় হবে তাকে আমি আগে লিখবো, সেটাকে অন্তর দিয়ে লিখছি। তাহলে এখানে দেখো উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি এটা। এইবার তাহলে এই এসটা কি, তাহলে এই এসটাকে আমি বলছি এই যে একটা ধ্রুবক, এই একটা যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলছি বস্তুর আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট, ওই জন্য স্পেসিফিক, ওই জন্য এস দেওয়া হয়েছে। কেন এটাকে বস্তুর আপেক্ষিক তাপ কেন বলা হচ্ছে না, আস্তে আস্তে আসছি, আপেক্ষিক বলার কারণটাও পরে আসছি। দেখো এই যে এসটা যে পেলাম, এসটা কি, তার কিছু ধর্ম আছে, কি বলছে, এটা পদার্থের একটা বিশেষ কিন্তু ধর্ম, এবং এর মানটা কিন্তু নির্ভর করছে একটা বস্তুর তাপ বা তাপ গ্রহণ আর বর্জন ক্ষমতার ওপর মানটা। কারণ যদি অন্য কোনো বস্তুর সাপেক্ষে একে নেওয়া হয় তার মান আর এক রকম পাবো, আবার অন্য সাপেক্ষে নিলে কিন্তু আলাদা পাবো। তার মানে প্রকৃতপক্ষে কিন্তু এটা আপেক্ষিক, ওই জন্য আপেক্ষিক বলা হচ্ছে। তাহলে এই আপেক্ষিক তাপের আমি সংজ্ঞা যদি দিই তাহলে কি বলবো, কোনো পদার্থের একক ভরের তাপমাত্রার বা উষ্ণতার 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। তাহলে একক ভরের কোনো পদার্থের তাপমাত্রাটাকে আমি 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারি বা হ্রাস করতে পারি, তার জন্য যে তাপমাত্রার প্রয়োজন হবে সেটাকেই বলছে ওই বস্তুটার আপেক্ষিক তাপ। এবং এই আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কিন্তু এইখান থেকেই দেখো চলে আসছে, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে যত পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই হলো বস্তুর আপেক্ষিক তাপ। তো এবারে জলের ক্ষেত্রে এসের মানটা কত সেটা আমাকে নির্ণয় করব। দেখো, তো আমি এখানে ধরি 1 গ্রাম বিশুদ্ধ জল, মানে আমি ভর নিয়েছি 1 গ্রাম। এই জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করতে, মানে বৃদ্ধি বা হ্রাস করতে একক পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন হয়। মানে জলের ভর যাকে আমি এম দিয়ে ডিনোট করছি তাকে আমি 1 গ্রাম লিখছি, উষ্ণতার যে পরিবর্তন মানে বৃদ্ধি বা হ্রাস তাকে আমি ডেল্টা টিও বলতে পারি অথবা পুরো প্লেন টিও বলতে পারি, সেটাকে আমি 1 ডিগ্রি সেলসিয়াস লিখলাম। প্রয়োজনীয় তাপের পরিমাণ, সেই প্রয়োজনীয় তাপটা কি গ্রহণ হতে পারে বর্জন করতে পারে, তো সেটাকে আমি কিউ দিয়ে ডিনোট করছি, কারণ এতক্ষণ ধরে কিউ দিয়ে লিখছিলাম তাপের পরিমাণটা 1 ক্যালোরি, মানে এটা কিন্তু পুরো সিজিএসে 1 ক্যালোরি যদি হয় তাহলে আমাদের তাহলে কিউ ইকুয়াল এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি ছিল। তাহলে আমি মানগুলোকে বসালে দেখো, যদি মানটাকে বসাই কিউ ইকুয়াল 1, এম ইকুয়াল 1, এস তো বার করবো, ডেল্টা টি মানে হচ্ছে 1, তাহলে এস ইকুয়াল 1 পেয়ে যাচ্ছি।
তাহলে জলের ক্ষেত্রে এসের মান 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এইটা কি করে আসে মনে রাখবে এইভাবে, তাহলে এস ইকুয়াল কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। তো কিউ এর সিজিএস কত? ক্যালোরি, এম হচ্ছে গ্রাম, আর ডেল্টা টি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইভাবে কিন্তু এককটা মনে রাখবে, তাহলে কিন্তু দেখবে অত মুখস্থ করার দরকার পড়বে না। তাহলে জলের ক্ষেত্রে আমি এসের মানে অর্থাৎ আপেক্ষিক তাপের মানটা কত পেলাম? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা তো জলের ক্ষেত্রে গেল। তাহলে অন্য কোনো বস্তুর কত হবে? তো দেখো, অন্য কোনো বস্তুর আমি আপেক্ষিক তাপ নির্ণয় করব জলেরটা ধরে, সেটা দেখো একবার। মানে অন্য ক্ষেত্রেও কি এসের মান একই থাকবে, মানে 1ই হবে নাকি আলাদা হবে? দেখো আমি সেটা দেখাচ্ছি। দেখো, এইটা একটা মনে করো আমি 60 গ্রাম ভরের একটা এই যে জল নিয়েছি, যার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। দেখো, উষ্ণতাকে T1 দিয়ে ডিনোট করেছি, এই জলের ভরটাকে M1 দিয়ে ডিনোট করেছি। হ্যাঁ, আর একটা বস্তু যার ভর হচ্ছে M2 120 গ্রাম, এবং ওই বস্তুটার তাপমাত্রা কত না 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, তাকে T2 দিয়ে লিখেছি। এবার এই তাহলে মানে এখানে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস 25 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা গরম, তাই তো, উত্তপ্ত দুয়ের সাপেক্ষে, তাই তো। এবার আমি এই বস্তুটাকে এই জলের মধ্যে দিলাম, দেখো এই যে থার্ড পিকচারটা। তাহলে যেই দিলাম, তাহলে কি হবে? আমরা আগেটাতে কি পড়েছিলাম যে যার তাপের পরিমাণ বেশি সে কি করবে? তাপ বর্জন করবে, আর যার তাপের পরিমাণ কম সে ওই বর্জিত তাপ গ্রহণ করবে। তাহলে এ কিছু পরিমাণ তাপ ত্যাগ করে উষ্ণতা কমবে, আর এই জলটা সেই বর্জিত তাপ গ্রহণ করে উষ্ণতাকে কি বৃদ্ধি করবে। তো ধরছি জল ও বস্তুর এখন তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, হলো। তাহলে দেখো লিখলাম কি, বস্তুটিকে জলে ডোবানোর কারণে তাপ বর্জন করেছে এবং ওই বর্জিত তাপ জল গ্রহণ করেছে, আর তার ফলে কিছুক্ষণ পর জল ও বস্তুর তাপমাত্রার সমান, তাই তো। আস্তে আস্তে এটা আদান প্রদানটা চলবে। এই আদান প্রদানটা কতক্ষণ অবধি চলবে? যতক্ষণ না পর্যন্ত দুটো বস্তুর উষ্ণতার পরিমাণ সমান হয়, তাই তো। তো উষ্ণতার পরিমাণ, তাপমাত্রা, এই তাপের আদান প্রদান হতে হতে তাপমাত্রা সমান হয়ে যাবে। তো এই সমান করার জন্যই এটা চলবে। এবার দেখো, তাহলে জল তাপ যেহেতু গ্রহণ করেছে, তাই তো, জল তাপমাত্রা, কারণ ওর তাপমাত্রা কম ছিল, তাহলে ও গ্রহণ করবে। তাহলে গ্রহণ করেছে মানে কি হচ্ছে? তাপমাত্রার বৃদ্ধি পেয়েছে। তাহলে কতটা বৃদ্ধি? আগে ওর তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, এখন হলো 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওর বৃদ্ধি কত? দেখো, বা ডেল্টা T1 দিয়ে জলের তাপমাত্রা বৃদ্ধিকে ডিনোট করছি, তাহলে পেলাম 25 ডিগ্রি সেলসিয়াস, পেয়ে গেলাম। এবার দেখো, বস্তুটার তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, এখন হলো ওর 50 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি ও কমে গেছে। তার মানে কি এখানে উষ্ণতার হ্রাস হয়েছে, তাই লিখেছে। দেখো, বস্তু তাপ হারিয়েছে মানে তাপমাত্রা হ্রাস পেয়েছে। তাহলে কতটা তাপমাত্রা হ্রাস পেয়েছে? এখানে ডেল্টা T2 দিয়ে ডিনোট করেছি। তাহলে কত? 100 থেকে 50 বিয়োগ করলে 50 ডিগ্রি সেলসিয়াস পেয়ে গেল। এইটুকুনি অবধি বোঝা গেল। এবার দেখো, আমরা জলের ক্ষেত্রে এই কিউটা কী ছিল? জল কি করছিল? তাপমাত্রা তো বৃদ্ধি পাচ্ছিল, জলের তাপমাত্রা, তার মানে এখানে কি হলো? গৃহীত তাপ। তাই জন্য দেখো এখানে কিউ ইকুয়াল M1S1 ডেল্টা T1, যেটা রাশিমালাটা লিখেছি, তো সেই রাশিমালার এখানে কিউটাকে গৃহীত তাপ। M1 এখানে কত? দেখো 60 গ্রাম। এখানে S1 জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত বার করেছি? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাই 1 বসালাম। আর ডেল্টা T1টা কত পেয়েছি? 25 ডিগ্রি সেলসিয়াস, সেখানে 25 বসালাম। এবং এই তাপের পরিমাণের একক কত? ক্যালোরি, তাই এখানে ক্যালোরি। দেখো এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে জলের ক্ষেত্রে S1 কত, লিখে দিতে হবে কিন্তু এগুলো। তাহলে গুণ করলে পাচ্ছি 1500 ক্যালোরি। এবার বস্তুর ক্ষেত্রে, বস্তু যেহেতু তাপমাত্রা হ্রাস পেয়েছে, তার মানে এখানে বর্জিত তাপ হবে।
তাহলে এক্ষেত্রে ওর ক্ষেত্রেও কিউ ইকুয়াল m2s2 ডেল্টা 2, এখানে কিউটা কিন্তু বর্জিত তাপ। তাহলে m2 মানে কত হচ্ছে 120 গ্রাম, তাহলে 120 বসালাম। s2 জানি না, তাই এটাই বার করার লক্ষ্য আমার, তাহলে s2 লিখলাম। আর ডেল্টা t2 মানে তাপমাত্রার কতটা পরিবর্তন হলো 50, সেটা বসালাম। তাহলে গুণ করলে পাচ্ছি কত 6000 ইন্টু s2 ক্যালোরি। এবার গৃহীত তাপমাত্রা এবং বর্জিত তাপমাত্রার পরিমাণ সমান, কারণ এখানে তাপমাত্রা তোমাকে সমান করতে হবে, তাহলে বর্জিত তাপ আর গৃহীত তাপের পরিমাণ সমান। তাহলে এই দুটো ইকুয়েশন কি সমান, তাহলে এই দুটো থেকে আমি যদি সমান করি, সেখান থেকে সলভ করলে s2 পাচ্ছি কত 1/4 মানে 0.25। তাহলে আমি যেই বস্তুটা নিয়েছিলাম, সে যাই বস্তুটা নিই না কেন, তাহলে সেখানে আমি জলের সাপেক্ষে সেই বস্তুটার আপেক্ষিক তাপের পরিমাণ কত পেলাম 0.25 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে জলের আপেক্ষিক তাপ ধরে কিন্তু, তাহলে আমি যদি জলের পরিবর্তে অন্য কোনো বস্তু নিতাম এবং তার সাপেক্ষে যদি এই বস্তুটার আমি যদি আপেক্ষিক তাপ নির্ণয় করতাম, তাহলে কিন্তু আলাদা হতো। তাহলে আমি কি পেলাম, এটা একটা কি আপেক্ষিক পরিবর্তন হতে পারে, তাই তো? তাই দেখো, তাহলে আমি কি বললাম, তাহলে এই এসটা আমি আমি এস থেকে কিছু ধর্মটা পেতে পারি মনে রাখার জন্য। কি না, ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান ভিন্ন হবে। আমি যেমন খুশিভাবে আমি যার সাপেক্ষে নেব, তার উপর নির্ভর করবে অন্য বস্তুটার আপেক্ষিক তাপ। এবার কিন্তু দেখো, যদি একই পদার্থ থাকে, তার যদি আমি ভর পরিবর্তন করলাম বা উষ্ণতার পরিবর্তন করলাম, তবে কি আপেক্ষিক তাপ পরিবর্তন হবে? বলছে না। একই পদার্থের ক্ষেত্রে ভর আর উষ্ণতার পরিবর্তন করা হলেও আপেক্ষিক তাপের মানটা কিন্তু একই থাকবে। মানে এই যে জলের আপেক্ষিক তাপের মান যে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু স্থিরই থাকবে। তাহলে এসের আমি কিছু ধারণা পেলাম। তাহলে আমরা আজকে কি শিখলাম? তাহলে না, আমরা কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা নির্ণয় করা শিখলাম। আমরা তার থেকে আপেক্ষিক তাপের ধারণাটা পেলাম। তাহলে রাশিমালাটা কি? তাহলে কিউ ইকুয়াল m ইন্টু এস ইন্টু T2 মাইনাস T1, তাই তো? T2 মাইনাস T1 না লিখে আমি এখানে T2 অন্তর লিখে দিচ্ছি, অন্তর T1। কারণ অন্তর কেন না, এখানে হ্রাস বা বৃদ্ধি হতেই পারে, তাই তো? এখানে যদি তোমার যদি উষ্ণতার বৃদ্ধি হয়, তাহলে T2 মাইনাস T1, আর যদি হ্রাস হয় তাহলে T1 মাইনাস T2। দেখো এখানে সব ব্র্যাকেটে লিখে দিয়েছি। T1 প্রাথমিক উষ্ণতা, T2 অন্তিম উষ্ণতা, ডেল্টা T মানে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি, সেখানে T2 অন্তর T1। M হচ্ছে বস্তুর ভর, S হচ্ছে আপেক্ষিক তাপ বস্তুটা, আর Q হচ্ছে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। এইটা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা। এই দিয়ে তোমাদের বইতে, পাঠ্য বইতে কিছু অঙ্ক আছে, তো একটা দেখো আমি অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 কেজি সীসার উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 95 ডিগ্রি সেলসিয়াস করতে কত তাপ প্রয়োজন? এখানে সীসার আপেক্ষিক তাপের মানটা দিয়ে দিয়েছে। তো সীসার এখানে ভর তাহলে কত 2 কেজি। এবার এখানে দেখো 2 কেজি আছে, আর এখানে দেখো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, মানে এখানে সিজিএসে দেওয়া, তাহলে এখানে কেজিটাকে কি গ্রামে নিয়ে যাব, তাহলে 2000 গ্রাম নিয়ে গেলাম। 15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, আর 95 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অন্তিম তাপমাত্রা, তাই লিখলাম দেখো T1 15 ডিগ্রি সেলসিয়াস, আর T2 যেটাকে অন্তিম উষ্ণতা বলছি 95 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেহেতু দেখো 15 থেকে 95 ডিগ্রিতে বাড়লো, তাহলে তাপ কী হলো, এখানে উষ্ণতার বৃদ্ধি, তাই লিখলাম দেখো উষ্ণতার বৃদ্ধি T2 মাইনাস T1 মানে কত, বিয়োগ করলাম, দিলাম 80 ডিগ্রি সেলসিয়াস।
সীসার আপেক্ষিক তাপের মান এটা। তাহলে এবার আমাকে তো জিজ্ঞেস করেছে কতটা পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে আমি যদি বলি সীসা দ্বারা গৃহীত তাপের পরিমাণ কিউ, তাহলে ওই যে গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা যেটা ছিল সেইটাকেই আমি অ্যাপ্লাই করব। তাহলে কিউ ইকুয়াল এম ইন্টু এস ইন্টু T2 মাইনাস T1। এম এর মান বসালাম, এস এর মান এটা বসালাম, T2 মাইনাস T1 আমি বার করেছি 80 বসালাম। এবার কিউ মানে হচ্ছে কি তাপের পরিমাণ, তার একক সিজিএস ক্যালোরি, পাশে ক্যালোরি লিখে দিলাম। এবার দেখো পুরোপুরি যদি সলভ করি আমি কত পাচ্ছি 4800 ক্যালোরি। তাহলে এই হচ্ছে এইটুকুনি ইউনিটের পড়া, এবং তার থেকে এই অঙ্কটা আমরা করতে পারি।